আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ কিভাবে একটি সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করা যায় সেগুলোই আজকে আমরা শিখব। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখি দশমিক থেকে যে কোনো সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলো আমরা রূপান্তর দেখব। তবে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা সংখ্যার বেস বা ভিত্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। সো বন্ধুরা, প্রথমে আমরা যদি দেখি দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায়। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, বাইনারির বেস 2, সেই 2 দিয়ে আমাদের সংখ্যাটাকে ভাগ করতে হবে। যদি আমরা একটা উদাহরণ দেখি, 25 এটা একটা দশমিক সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারি করি তাহলে কিভাবে হবে বিষয়টা আমরা একটু খেয়াল করব। যদি আমরা 25কে দশমিক থেকে বাইনারি করতে চাই, অবশ্যই বাইনারির বেস যেহেতু 2, আমাদেরকে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 2 একে 2, 2 দুগুণে 4, আরও অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই আমরা ডান পাশে বসাবো। তো 2 দিয়ে 25কে ভাগ করার পরে 12 হয়েছে এবং অবশিষ্ট আছে 1, সেই 1টা আমরা এই পাশে বসাবো। তারপর যদি আমরা 12কে 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, হাতে আর অবশিষ্ট কিছু নাই। আর যখন কিছু না থাকবে তখন আমরা অবশ্যই শূন্য বসাবো। তারপর যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, হাতে অবশিষ্ট কিছু নেই। এখন আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, অবশিষ্ট থাকে 1। আমরা এখানে অঙ্কটা শেষ করতে পারি, অথবা যদি আমরা অতিরিক্ত আরেকটা লাইন করতে চাই সেটাও পারি। আবার যদি 2 দিয়ে আমরা 1কে ভাগ করি, 2 1-এর ভিতরে যায় না, অর্থাৎ 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে শূন্য হবে এবং এই অবশিষ্ট 1টা থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের ভাগ। এখন কথা হচ্ছে আমরা উত্তরটা কিভাবে লিখবো। আমরা কি উপর থেকে নিচের দিকে যাব না নিচ থেকে উপরের দিকে যাব, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এইভাবে এটা নিচ থেকে উপরের দিকে যাবে, এটাকে বলা হয় এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ আমরা নিচের দিক থেকে উপরের দিকে যাব। তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে, এই 1 থেকে আমরা কাউন্ট করবো। এই 0 থেকে কাউন্ট করা যেতে পারে, তবে বাম পাশে যেহেতু শূন্যের কোনো ভ্যালু নেই সেহেতু আমরা এই 1 থেকে কাউন্ট করব। তাহলে এই 1 থেকে যদি আমরা কাউন্ট করি, 1 1 0 0 1 0 0 1, এটাই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন যদি আমরা একটা ভগ্নাংশ দেখি, আমরা পাশ দিয়ে একটা ভগ্নাংশ দেখি, 0.25, এটা সাপোজ একটা দশমিক সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারি করি তাহলে আমাদের রেজাল্টটা কি হবে সেটা আমরা দেখি। 0.25 আমরা লিখবো এবং এটাকে যেহেতু আমরা বাইনারি করছি, বাইনারির বেস 2, এই 2 দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ দশমিকের আগের যে অংশটা পূর্ণ সংখ্যা, সেটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে ভাগ করতে হবে, এবং আমরা ভগ্নাংশের যে অংশটা, অর্থাৎ দশমিকের পরের যে অংশটা, ওই অংশটা করার সময় ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ দশমিক থেকে আমরা যেই সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে, এবং ভগ্নাংশের অংশটাকে ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমরা বাইনারি করতেছি তাই আমরা 2 দিয়ে ভাগ করেছি এবং এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10-এর 0, হাত থাকে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, হাতে অবশিষ্ট কিছু নাই, তাহলে আমরা এখানে একটা শূন্য দিব। আবার আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 2 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1। এই যে হাতের 1 থাকে, এই 1টা আমরা এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে 2টাই ডাবল জিরো চলে এসেছে, অর্থাৎ 2টাই শূন্য হয়ে গেছে, আর ভাগ বা গুণ করা যাবে না। সো এখন আমরা উত্তরটা কিভাবে নিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ দশমিকের আগের যে অংশটা, ওইটা আমরা সবসময় নিচের থেকে উপরের দিকে অ্যান্সারটা নিব। কিন্তু যখন ভগ্নাংশ করব, অর্থাৎ দশমিকের অংশে চলে যাব, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা হবে উপরের দিক থেকে নিচের দিকে। তখন আমাদের এমএসবি হবে উপরে, এমএসবি, এবং নিচে হবে এলএসবি। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উত্তরটা আমার কি হচ্ছে,
0.25, এই দশমিকটার রেজাল্ট হচ্ছে আমার 0, 1 অর্থাৎ 0, 1। এটাই হচ্ছে আমার বাইনারি রূপ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি, দুইটা একসাথে যদি দেখি আমরা 37.25 অর্থাৎ 37.25 ধরি, এটা একটা দশমিক সংখ্যা। আমাদেরকে বাইনারি সংখ্যায় করতে হবে। যদি আমরা এটাকে বাইনারিতে করতে যাই তাহলে আমরা কিভাবে করব? আগের নিয়মে করব। 37 রে আমরা 2 দিয়ে ভাগ করে যাব, অর্থাৎ 37টা আমরা 2 দিয়ে ভাগ করে যাব। 2 একে 2, হাত থেকে 1, 17 হয়। তাহলে 8 দুগুণে 16। তাহলে 37টা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 18 দুগুণে 36, হাতে থাকে 1, সেই একটা আমরা এখানে বসায় দেব। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, হাতে কিছু থাকে না, 0 হবে। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, হাতে 1 থাকে, 1 বসে যাবে। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, হাতে কিছু থাকে না, 0 হবে। 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, হাতে কিছু থাকে না, 0 হবে। এবং আবার যদি আরেকটা অতিরিক্ত লাইন করি, আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 1-এর মধ্যে যেহেতু 2 যায় না, অর্থাৎ 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, 0ই হবে এবং এই 1-এর 1 অবশিষ্ট থেকে যাবে। তাহলে রেজাল্টটা কিভাবে হবে? এই নিচের দিক থেকে আমার উপরের দিকে যাবে রেজাল্টটা। এবং ভগ্নাংশের অংশটা করে একবার উত্তরটা লিখি আমরা 0.25, এটাকে আগেরটার মতোই হবে। 2 দিয়ে যদি আমরা গুণ করি, 5 দুগুণে 10, 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, কিছু নাই, 0 হবে। আবার 2 দিয়ে গুণ হবে, 2 0 0, 5 দুগুণে 10, 0, হাতে থাকে 1। তাহলে এই পুরো অংশটাকে আমরা কি করব? ভগ্নাংশের আগের অংশ, দশমিকের আগের অংশটা, পূর্ণ সংখ্যাটাকে আমরা নিচ থেকে উপরের দিকে নিব রেজাল্ট, এবং দশমিকের পরে যে অংশটা, ওইটা রেজাল্টটা আমরা নিব উপরের দিক থেকে নিচের দিকে যাব। তাহলে পুরো অ্যান্সারটা যখন আমরা লিখবো, আমাদের রেজাল্ট এরকম হবে 37.25। এটা একটা দশমিক সংখ্যা। এটাকে যখন আমরা বাইনারিতে করব, আমাদের রেজাল্টটা হচ্ছে 1 0 0 1 0 0 1 0 1 1 0 1। এখন একটা দশমিক বসাবো, কারণ হচ্ছে এই দশমিকের পরের অংশের উত্তরটা এখন লিখবো 1 0 1 0 1 0 1। এটা ছিল আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো, দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করব, ওই সংখ্যার বেসটা আমাদের ব্যবহার করতে হবে। ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করব পূর্ণ সংখ্যাকে, এবং ভগ্নাংশ সংখ্যাকে ওই সংখ্যার বেস দিয়ে গুণ করব। সবগুলো একই নিয়ম। এটা গেল বাইনারির নিয়ম। এখন যদি আমরা দশমিক থেকে অক্টেলে যাই, যে কোনো একটা দশমিক আমরা নিতে পারি। সাপোজ আমরা যেই দশমিকটা নিয়েছিলাম ওই দশমিকটি আমরা নিতে পারি 25। 25কে যদি আমরা এখন এটা হচ্ছে লিখে নেই, দশমিক থেকে অক্টেল। দশমিক থেকে যখন অক্টেল করব আমরা, তখন আমাদের কাজটা কি করতে হবে? একটু বড় সংখ্যা নিই। অক্টেলকে যেহেতু আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে, একটু বড় সংখ্যা নিই। আমরা 55 নিলাম। 55কে যখন আমরা যেহেতু অক্টেল করতেছি, অক্টেলের বেস 8, সো আমরা 8 দিয়ে ভাগ করব। যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 7 বার যদি নিই, 7 8 56, বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 6 বার নিতে হবে, 6 8 48। তাহলে এটা 6 হচ্ছে, 6 8 48। তাহলে 55 হতে আমাদের কত বাকি আছে? অবশ্যই 7 বাকি আছে। যে অবশিষ্ট সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটা আমরা এই ডান পাশে বসাই দিব। তারপরে যখন আমরা আবার 8 দিয়ে ভাগ করব, 6-এর মধ্যে 8 যাচ্ছে না, অর্থাৎ 6কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এই 0 হবে এবং এই 6-এর 6 বসে যাবে। এবং উত্তর নেওয়ার সিস্টেমটা আগের মতোই। আমরা যখন পূর্ণ সংখ্যার অংশটা করব, অবশ্যই উত্তরটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে। তাহলে এই 55কে, এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা অক্টেলে দেখি, তাহলে আমাদের বিষয়টা এরকম হচ্ছে 6 হবে আগে, তারপরে হবে 7। তাহলে 6 7, এটা হচ্ছে আমাদের অক্টেলের রূপ। এই সংখ্যাটাকেই 0.25 অর্থাৎ 0.25, এটাকে যদি আমরা অক্টেলে করতে চাই, তাহলে আমাদের কি হবে? সেই আগের নিয়মই, শুধু বেসটা চেঞ্জ হয়ে যাবে। আগে যখন আমরা বাইনারি করেছিলাম 2 দিয়ে গুণ করেছিলাম, এখন যেহেতু আমরা অক্টেল করতেছি, সো আমরা এখানে 8 দিয়ে গুণ করব। যখন আমরা 8 দিয়ে গুণ করব, 5 8 40, 0, হাতে থাকে 4,
8 দুগুণে 16 আর 4 20, 20-এর 0 হাতে থাকে 2, এই 2টা আমরা নিয়ে আসলাম এই পাশে, এবং এখানে 2টাই 0 হয়ে গেছে, আর কোনো সংখ্যা নাই, সো আমাদের আর করা লাগবে না, উত্তর হবে শুধুমাত্র এই 2। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে এইভাবে দেখাই, দশমিক থেকে অক্টেল করলে আমাদের এটা শুধু হয়ে যাচ্ছে 2.2। এখন আমরা যদি আরেকটু বড় একটা সংখ্যা দেখি, 125.50, এটা একটা দশমিক সংখ্যা। এটাকে যদি আমরা অক্টেলে করতে চাই তাহলে আমাদের উত্তরটা কিরকম হবে আমরা দেখি। 125-কে প্রথমে আমরা 8 দিয়ে ভাগ করব, 8 একে 8, 4 থাকে 45, 5 8 40, অর্থাৎ 15 বার ভাগ করলে হচ্ছে আমাদের 120। হাতে আরো 5 থাকছে, সেই 5টা আমরা ডান পাশে লিখে ফেলবো। আবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, 2 বার যাচ্ছে না, একবার যাচ্ছে, 8 একে 8, হাতে থাকতেছে 7। আরো একবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের 0 হবে এবং এই 1-এর 1 বসে যাবে। দশমিকের পরের অংশটা যদি আমরা দেখি, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব, 8 0 0, 5 8 40-এর 0 হাতে থাকে 4, এই 4টা এই পাশে চলে আসবে। সো আমাদের দেখা যাচ্ছে যে এখানেও আমাদের রেজাল্টটা চলে এসেছে, যেহেতু এটা ডাবল 0 হয়ে গেছে, অর্থাৎ 2টি 0 হয়ে গেছে, সো আমাদের এখানে আর গুণ করা লাগবে না। তো এটা যখন উত্তর আমরা লিখবো, আমাদের উত্তরটা এরকম হবে 125.50, এটা একটা দশমিক। এটাকে যখন আমরা অক্টেল করলাম, আমাদের রেজাল্টটা কিরকম হলো, এই যে আমাদের দশমিকের আগের যে অংশটা আমাদের নিচের থেকে উপরের দিকে নিতে হবে, অর্থাৎ 175 দশমিক, এখানে আছে শুধু 4। এই হয়ে গেল আমাদের অক্টেল। অর্থাৎ আমরা যেই সংখ্যা দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করি না কেন, সেই সংখ্যার বেসটা দিয়ে আমাদের ভাগ এবং গুণের কাজটা করে নিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি একটা হেক্সাডেসিমেল দেখি, সেম দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে যখন আমরা হেক্সাডেসিমেল করব, আমাদের একই নিয়মে আমাদের অঙ্কগুলো হবে। আমরা একটা সংখ্যা লিখি আগে, 280 লিখলাম, দশমিক, এখানে যে কোনো একটা সংখ্যা লিখি আমরা, 85 লিখলাম। দশমিক থেকে আমাদের যে কাজটা করতে হবে, হেক্সাডেসিমেল করতে হবে। তো দশমিক থেকে যেহেতু হেক্সাডেসিমেল করতে হবে, আমরা আগে কি করব, 280-কে 16, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, সো আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে যদি আমরা ভাগ করি, 16 একে 16, এখানে থাকতেছে 12, 120, 6 16 96, 7 16 হচ্ছে 112, তাহলে 7 বার যাচ্ছে, তাহলে এখানে আরো থাকতেছে 8। এখন আমরা এটাকে আবার 16 দিয়ে ভাগ করব, 16 একে 16, হাতে থাকতেছে 1। আবার যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 16 1-কে 16 দ্বারা ভাগ করা যায় না, 0 হবে, 1-এর 1 থেকে যাবে। আমাদের উত্তরটা হবে নিচের দিক থেকে উপরের দিকে যেতে হবে। এবং 0.50-কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, 5 16 80, এখানে আমরা একটু সাইডে নোট করে নিব, 6 0 0, 5 6 30, 0 5 একে 5, 0 0, 3 আর 5 8, দুইটা সংখ্যার পরে দশমিক আছে, এখানে আমরা দুইটার পর যদি দশমিক দেই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 8। এই দুইটা 0 0 হয়ে যাচ্ছে, রেজাল্ট হচ্ছে 8। তো এই সংখ্যাটাকে আমরা উত্তর কিভাবে লিখবো,
ওই আগের নিয়মেই দশমিকের আগেরটা নিচের থেকে উপরের দিকে যাবে এবং দশমিকের পরে যেটা উপর থেকে আমরা নিচের দিকে যাব। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে 280.50। এটা একটা দশমিক সংখ্যা। এটা থেকে যখন আমরা হেক্সাডেসিমেল করেছি আমাদের রেজাল্ট হয়েছে 118.8। এটা হয়েছে আমাদের হেক্সাডেসিমেল। সো বন্ধুরা, এই ছিল আমাদের দশমিক থেকে যদি অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করতে বলে এটাই ছিল আমাদের সিস্টেম। অর্থাৎ যে কোনো সংখ্যাকে রূপান্তর করতে হলে আমাদের সেই সংখ্যার বেসটা সম্পর্কে জানতে হবে। আগের অংশটা অর্থাৎ দশমিকের আগের যে অংশটা ওইটাকে আমাদের বেস দিয়ে ভাগ করতে হবে এবং পরের যে অংশটা ওই অংশটাকে আমাদের অবশ্যই বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা শিখে গেলাম দশমিক থেকে যে কোনো সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব যে কোনো সংখ্যা থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়। যে কোনো সংখ্যা থেকে দশমিক, অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব আমরা এখন সেই জিনিসটা দেখব। প্রথমে যেহেতু বাইনারি চলে আসে আমরা দেখি দশমিক থেকে কিভাবে বাইনারি করতে হয়। সরি, এগুলো আমরা দেখে এসেছি। আমরা দেখব বাইনারি থেকে কিভাবে দশমিক করতে হয়। বাইনারি থেকে যখন আমরা দশমিক করব প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা নেই 101.1.101। এটা একটা বাইনারি সংখ্যা। এটা থেকে আমরা দেখব কিভাবে দশমিক করতে হয়। বন্ধুরা, আমরা একটু খেয়াল করি এখানে বাইনারি যে কোনো সংখ্যা থেকে যখন আমরা দশমিকে রূপান্তর করব অবশ্যই যেই সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করব ওই সংখ্যার বেসটা আমাদের মনে রাখতে হবে। ওই সংখ্যার বেস দিয়ে আমরা গুণ করব 1 ইন্টু, যেহেতু এটা বাইনারি সংখ্যা 2 দিয়ে গুণ করব, প্লাস এই যে শূন্যটা 0 ইন্টু 2 প্লাস এই 1 আছে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। বন্ধুরা, আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। আমরা প্রত্যেকটা সংখ্যাকে বাইনারির বেস যেহেতু 2, প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি এবং প্রত্যেকটার মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করেছি। এখন আমাদের মূল কাজটা করতে হবে। আমাদের এই যে দশমিক আছে দশমিকের আগের যে সংখ্যাগুলো এর সংখ্যাগুলোর সামনের দিকে আমরা পাওয়ার 1 2 3 4 এভাবে বাড়াতে থাকবো 0 থেকে, এবং দশমিকের পরের যে সংখ্যাগুলো ওইগুলো আমরা -1 -2 -3 এভাবে ইউজ করব। সো আমাদের দশমিকের আগের যে সংখ্যাটা ছিল, এই যে লাস্ট এই সংখ্যাটা ছিল দশমিকের আগে, তো এটার যে আমরা বেস বা ভিত্তি যে 2 দিয়ে গুণ করেছি সেটার উপরে আমরা পাওয়ার 0 ইউজ করব। তারপরে যেটা আছে সেটার উপরে 1 ইউজ করব, তারপর 2, তারপর 3, এভাবে বাম পাশের যে সংখ্যাগুলো এগুলো এক এক করে বাড়তে থাকবে এবং ডান পাশের যে সংখ্যাগুলো আমরা নিয়েছি সেগুলো আমাদের এক এক করে কমতে থাকবে। 0-র পরে আমাদের আসবে -1 -2 -3। এই হচ্ছে আমাদের মূল যে লাইনটা। এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সমস্যা হবে না। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি আমাদের 2 এর উপরে 3 মানে হচ্ছে 8। বন্ধুরা, এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। 2 এর উপরে 3 মানে কখনোই আমরা এই ভুলটা করব না। 2 ইন্টু 3 6, এই ভুলটা আমরা কখনোই করব না। 2 এর উপরে 3 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 3 বার গুণ, 2 দুগুণে 4 4 দুগুণে 8, এটা হচ্ছে রাইট। সো আমরা এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। 0, এখন আমরা এই শূন্যর যে সংখ্যাটা 0 দিয়ে যদি আমরা করি 2 এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে এটা 4 হয়ে যাবে, কিন্তু 0 দিয়ে গুণ করলে পুরো সংখ্যাটাই 0 হয়ে যাবে। যত বড় সংখ্যাই হোক না কেন 0 দিয়ে গুণ করলে সেটা 0 হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। সো এটা আমরা ক্যালকুলেশন করে সময় নষ্ট না করে এটা আমরা 0 বসাবো।
প্লাস এটা যখন আমরা করব 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1। এই জায়গাটা আমরা একটু খেয়াল করব, এই জায়গাটায় অনেকেই ভুল করে থাকে। এই যে আমরা এই সংখ্যাটা লিখলাম, এখানে কথা হচ্ছে যে 1 ইন্টু আমি 1 লিখলাম কেন, 2 এর উপরে পাওয়ার 0, 2 এর উপরে যত বড় সংখ্যাই হোক না কেন সেটার উপরে যদি পাওয়ার 0 থাকে সেটা 1 হয়ে যায়। এই জিনিসটা আমরা মনে রাখবো। তারপর যখন আমরা এই মাইনাস পাওয়ারে চলে যাব তখন আমরা কি করব, আমরা যখন বাইনারি অঙ্ক করে থাকি অর্থাৎ কম্পিউটার ক্যালকুলেশন করে থাকি সেখানে মাইনাস বলে কোনো কথা থাকবে না। তো এটাকে আমরা ভাগে নিয়ে যাব, ভগ্নাংশে নিয়ে যাব। কিভাবে ভগ্নাংশে নিয়ে যাব, এই একটা তো উপরে আছেই, এই মাইনাস থাকলে আমরা 19-এর অঙ্ক করে এসেছিলাম, সূচক লগের অঙ্ক করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে মাইনাস থাকলে ভাগ করা যায়, অর্থাৎ প্লাস থাকলে গুণ করা যায়, এরকম চিহ্নগুলো আমরা দেখে এসেছি। তো এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু মাইনাস আছে আমরা এটাকে ভাগ করে নিচে নিয়ে আসব। প্লাস এটা যেহেতু শূন্য আছে সেম এটার মতোই, আমাদের ক্যালকুলেশনের দরকার নেই, আমরা সরাসরি শূন্য বসিয়ে দিব এবং এটাকে আমরা যে কাজটা করব, মাইনাস উঠে যাবে, ভাগ হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বাকি অংশটুক করব। 8 একে 8 প্লাস 2 একে 2 প্লাস 1 একে 1, এই অংশটুকু হয়ে গেছে আমাদের। এখন আমরা ভগ্নাংশের অংশে চলে যাব। ভগ্নাংশের অংশটা কিরকম, 2 প্লাস 0 যোগ করার দরকার নেই, 2 এর উপরে পাওয়ার 3 মানে এটা হয়ে যাবে 8 1। এখন আমরা এই অংশটা যোগ করব, 8 আর 2 10 আর 1 11, এবং এই অংশটা যেটা আছে এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে করব, এটা লসাগু করতে হবে। তো লসাগু করার সহজ একটা নিয়ম আমি বলে দিচ্ছি, এখানে এত কাটাকাটি বা এত ভাগ গুণের দরকার নেই। আমরা যখন এই সংখ্যাগুলো করব অর্থাৎ বাইনারি থেকে দশমিকে করব বা অক্টেল থেকে বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে করব, যখন এরকম একাধিক ভগ্নাংশ পাবো আমরা মনে রাখবো বড় যেই সংখ্যাটা সেটাই হয়ে যাবে আমাদের লসাগুর, যে করব লসাগুর যেই হর, সেই হরটাই বড় সংখ্যাটা। তো এটা নিয়ে নিব। 8 যখন 2 দিয়ে ভাগ করব 4 হয়ে যাবে, 4 একে 4 প্লাস 1, তাহলে 8 ভাগের 5 ভাগ। এটা হচ্ছে আমাদের যে ভগ্নাংশের অংশটা। এখন এটাকে ভাগ করলে যে দশমিকটা চলে আসবে সেটি আমাদের উত্তর হয়ে যাবে। এখানে আমরা ভাগ করে দেখব কিভাবে দশমিকটা বের করতে হয়। 5 কে যেহেতু 8 দিয়ে ভাগ করা যায় না, এখানে একটা দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিব, হয়ে গেছে 50। এখন ভাগ করা যাবে। 8 যদি 50-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 6 বার নেওয়া যায়, 6 8 48, আরো 2 থাকে, আর একটা শূন্য নিলাম। 8-কে এবার 20 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 5 8 40, এই হয়ে গেল। সো আমরা এই 3টা নিতে পারি, অথবা যদি আমরা 2টা নিতে চাই, এই 5টা না নিয়ে এই 6-কে আমরা 5-এর আগে যেই 2 আছে এটার সাথে 1 যোগ করে 3 করে দিব, অর্থাৎ আমাদের রেজাল্ট এরকম হবে 11.63। এটা হচ্ছে আমাদের দশমিক রূপ, অর্থাৎ বাইনারি থেকে দশমিকে রূপান্তর। এখন আমরা যদি বাইনারি থেকে অক্টেল থেকে দশমিকে যাই, অক্টেল থেকে দশমিক, বন্ধুরা একটু খেয়াল করি, আমরা আমাদের সিস্টেমটা আগের মতোই, বাইনারি থেকে দশমিক আমরা যেভাবে করেছিলাম এখানে অক্টেল থেকে দশমিক আমরা একইভাবে করব, জাস্ট বেসটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা 2 ইউজ করেছি বেস হিসেবে, এখানে যে 2 ইউজ করেছি, তো এখানে আমরা কি করব, অক্টেল যখন করব অক্টেল থেকে দশমিক তখন আমরা বেস হিসেবে 8 ইউজ করব। তাহলে আমরা একটা অক্টেল সংখ্যা লিখি, 2 5 3.21, এটা একটা ধরি অক্টেল সংখ্যা। এটা থেকে আমরা কি করব, এটা থেকে আমরা দশমিক করব। তো বন্ধুরা অক্টেল থেকে দশমিক করার নিয়মও আগের মতোই, আমরা বাইনারি থেকে যখন দশমিক করেছিলাম একইভাবে করব। অক্টেলের বেস যেহেতু 8, আমরা প্রতিটা সংখ্যাকে 8 দিয়ে গুণ করব। 1 × 8।
প্রতিটা সংখ্যাকে আমরা 8 দিয়ে গুণ করব। তো প্রতিটা সংখ্যাকে 8 দিয়ে গুণ করে এখন যে কাজটা আমরা করব, এই যে 3-এর উপরে যে লাস্ট দশমিক ছিল 3-এর আগ পর্যন্ত, তাহলে আমরা এখানে কি করব, 3 থেকে যেই সংখ্যাগুলো আসছে বাম পাশে সবগুলোর উপরে পাওয়ার বসাবো, 0, 1, 2। আর ডান পাশে যে সংখ্যাগুলো গেছে ওগুলোর উপরে আমরা মাইনাস পাওয়ার বসাবো, -1, -2। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের কি হচ্ছে, 2 ইন্টু 8-এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 8টা 64, প্লাস 5 ইন্টু 8-এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 8, প্লাস 3 ইন্টু 1। ধরো এই জিনিসটা আমরা খেয়াল করবো, একটু আগে আমি এই কথাটা বলেছি যে যত বড় সংখ্যা হোক না কেন ওইটার উপর পাওয়ার 0 হলে সেই সংখ্যাটা 1 হয়ে যায়। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। প্লাস 2 ইন্টু এই যে মাইনাসের যে কাজটা চলে এসেছে, এখন আমরা মাইনাস না করে এটাকে ভাগে রূপান্তর করে দিব, অর্থাৎ উপরে 2 হবে, নিচে 8-এর উপর পাওয়ার 1 হবে, মাইনাস চিহ্নটা উঠে যাবে, যেহেতু আমরা ভাগ ইউজ করেছি সো আমাদের মাইনাস চিহ্নটা উঠে যাবে। এই হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশনটা। এখন আমরা গুণ করে দেখব যে আমাদের রেজাল্ট কত আসে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, প্লাস 5-8 40, প্লাস 3 3, প্লাস 8 2, প্লাস 8 64, 1। এই তিনটা যখন আমরা যোগ করব, 3, 8, 11-র 1 হাতে থাকে 1, 1 আর 4 5, 5 আর 2 7 এবং 1-এর 1, প্লাস এই দুটার যখন আমরা লসাগু করব আমাদের হর চলে আসবে 64। 64-রে 8 দিয়ে ভাগ করলে 8, 8 দুগুণে 16, প্লাস 1, অর্থাৎ আমাদের রেজাল্ট এরকম হচ্ছে 171 প্লাস 64/17। এখন আমরা এই 64/17 যে অংশটা আছে এই অংশটা আমরা ক্যালকুলেশন করব। 64/17 কিভাবে বের হয়েছে সেটা আমরা একটু দেখব। এরকম ছিল বিষয়টা আমাদের। তো আমরা 17-কে 64 দিয়ে ভাগ করব, যায় না, দশমিক দিয়ে একটা শূন্য নিব, 2 বার যাচ্ছে আমাদের, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আর 2 হাত থেকে 1, 3, 7 হবে, 4 হলে আমরা আরেকটা শূন্য নিলে আমাদের 420 হয়ে যাচ্ছে। 420-কে যদি আমরা 64 দিয়ে ভাগ করি, 6 বার যাচ্ছে আমাদের, 4 6 24, 4 হাত থেকে 2, 6 6 36 আর 2 38, 6 থেকে 1 1 আর 8 9, 9 আছে, 12 হবে, 3 হলে 36। সো আমরা দুইটা সংখ্যা পর্যন্ত নিলে আমাদের যথেষ্ট, আমাদের আর নেওয়ার প্রয়োজন হবে না। তো আমাদের রেজাল্টটা কিরকম হচ্ছে, আগের পেজে আমরা দেখে এসেছি, এখানে আমাদের রেজাল্ট হয়েছে 171 প্লাস এই সংখ্যাটা ছিল। তো আমাদের রেজাল্টটা কিভাবে বের করতে হবে, আমাদের 171.26, এই যে রেজাল্টটা বের হয়েছে এটা 171.26, এটাই হচ্ছে আমাদের দশমিক রূপ, অর্থাৎ আমরা অক্টেল থেকে দশমিকে রূপান্তর করে ফেললাম। এখন আমরা যদি হেক্সাডেসিমেল থেকে দশমিকে করতে চাই, আমাদের একই নিয়ম, অর্থাৎ আমরা যে কাজটা করব, এখানে যেমন আমরা বাইনারি থেকে করেছি 2 দিয়ে গুণ করেছি, যখন অক্টেল থেকে দশমিকে করেছি আমরা 8 দিয়ে গুণ করেছি, তো যখন আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিকে করব আমরা সংখ্যাটাকে অবশ্যই 16 দিয়ে গুণ করব। এতটুকু করলে আমাদের হেক্সাডেসিমেল থেকে দশমিক হয়ে যাবে। এখন আমরা দেখব বাইনারি থেকে অক্টেল এবং হেক্সাডেসিমেল কিভাবে করতে হয়। এই জিনিসটা আমরা একটু খেয়াল করি, এই জায়গায় একটু টেকনিক ইউজ করতে হবে। এটা ছোট্ট একটা টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি। বাইনারি থেকে অক্টেল, একটা বাইনারি সংখ্যা আমরা লিখি, একটু বড় করে নিই সংখ্যাটাকে।
এটা একটা বাইনারি সংখ্যা। এটা থেকে আমরা দেখব কিভাবে অক্টেল করতে হয়। বন্ধুরা, আমরা যখন বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল এই কাজগুলো করব, আমরা একটু মাথায় রাখবো যে বাইনারি সংখ্যার হিসাবটা বা ক্যালকুলেশনটা এটা জ্যামিতিক নিয়মে হয়, গাণিতিক নিয়মে হয় না। অর্থাৎ আমরা এইভাবে একটা টেকনিক ইউজ করব। 1 2 4 8 16 32 এভাবে এই টেকনিকটা আমরা ইউজ করব। অর্থাৎ একটু দেখাচ্ছি, একটু পরে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি যে অক্টেলের বেস হচ্ছে 8, তাই না? অক্টেলের বেস 8 এবং অক্টেলের সর্বোচ্চ মান হচ্ছে 7। 7-এর উপরে অক্টেলের কখনো সংখ্যা হয় না। অর্থাৎ 8 9 এই দুইটা সংখ্যা কখনোই অক্টেলে দেখা যাবে না। অক্টেলের সর্বোচ্চ মান 7। এবং 7কে যদি আমরা বাইনারি করি, 7কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, হাতে থাকে 1, আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, হাত থেকে 1, তাহলে রেজাল্টটা হচ্ছে আমাদের 1 1 1, 3টা 1 আসতেছে। অর্থাৎ আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, অক্টেল 3 বিট ক্যারি করে এবং হেক্সাডেসিমেল 4 বিট ক্যারি করে। এতটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা বাইনারি থেকে যেহেতু অক্টেল করতেছি, অক্টেলে আমাদের 3 বিট ক্যারি করবে, তাহলে আমরা এখানে 3টা করে কাউন্ট করব। এই 3টা নিব, এই 3টা নিব। এখন কথা হচ্ছে এই পাশে তো আমাদের আরো একটা অবশিষ্ট রয়ে গেছে, তাহলে এখানে আমরা 3টা কিভাবে পাবো? তাহলে এখানে 3টা করার জন্য আমরা এখানে 2টা শূন্য আমরা ব্যবহার করব অঙ্ক করার সময়। আমি এখানে এমনি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমরা যখন অঙ্ক করব এই লেখাটা আমরা নিচে লিখবো, ব্র্যাকেটটা থাকবে না। এখানে 3টা সংখ্যা আমরা মনে মনে বের করে নিব। এখন আমরা করব কিভাবে? আমরা যে সংখ্যাগুলোতে শূন্য আছে ওই সংখ্যা, এই 3টা সংখ্যা আমরা এখানে ব্যবহার করে দেখব। ঠিক আছে, 3টা সংখ্যা ব্যবহার করব। যেগুলো শূন্য আছে সেগুলো আমরা যোগ করব না, যেগুলোতে 1 আছে শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তাহলে এখানে আছে 0 1 0। আমরা এই বাম পাশ, ডান পাশ থেকে যদি বাম পাশের দিকে সংখ্যাগুলো বসাই, 0 1 0, এই যে সংখ্যাটা বসালাম, এখানে আমরা খেয়াল করে দেখি এই যে 1-এর উপরে 0 আছে এবং 4-এর উপরে 0 আছে, এই সংখ্যাগুলো যোগ হবে না। আমি আগেই বলেছিলাম যে শূন্যগুলো যোগ হবে না, শুধুমাত্র যেগুলোর মধ্যে 1 থাকবে শুধুমাত্র সেই সংখ্যাগুলো আমার কাউন্ট হবে। তাহলে 1 আছে শুধুমাত্র এই 2-এর উপরে, তাহলে এইটার রেজাল্টটা আমরা লিখতে পারি 2। তারপরের যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যাকে যদি আমরা আবার ব্যবহার করি, তিনোটাই 1 আছে, তাহলে আমরা কি লিখবো? 1 1 1। এটা আমরা অবশ্যই পরীক্ষার খাতায় লিখবো না, পরীক্ষার খাতায় লিখতে হলে অবশ্যই আমরা নোট করে দেখিয়ে দিব, অথবা এটা আমরা মনে মনে হিসাব করব। এটা হচ্ছে একটা সহজ টেকনিক মনে রাখার জন্য। তাহলে এই 3টা 1 যদি আমরা এখানে বসাই, এখানে যেহেতু শূন্য নাই, আমার তিনোটাই যোগ করে ফেলতে হবে। তাহলে 1 2 এবং 4, তিনোটা যদি যোগ করি, 4 আর 2 6, 6 আর 1 হচ্ছে 7। তাহলে এটার রেজাল্ট হচ্ছে আমার 7। এবং এই যে এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যাকে আমরা কি করব? এখানে বসিয়ে দেই 1 0 0। যেহেতু এই 2টা শূন্য আছে, এই 2টার যোগ করা লাগবে না, শুধুমাত্র 1, এবং এই 1টা আমার সরাসরি 1-এর নিচেই বসেছে, সো এটার রেজাল্টটা হবে আমার 1। এখন যদি আমরা দশমিকের পরের অংশে যাই, এই নিলাম 3টা সংখ্যা 1 0 1। আমি একটু এই পাশে আবার লিখে দেখাই দিচ্ছি। আমার এই 3টা সংখ্যা আছে 1 0 1। তাহলে এই 3টার উপরে যদি আমি বসাই 1 0 1, তাহলে এই 0 যেটা আছে ওইটা আমার যোগ হবে না, বাকি 2টা যোগ হবে। তাহলে 4 আর 1 হয়ে যাচ্ছে 5। তাহলে এই 3টাকে আমরা করলে আমাদের অক্টেলে হয়ে যাবে 5। এখন এইখানে আছে একটা শূন্য। এখন আমরা কি করব? দশমিকের আগে তো আমরা বাম পাশে 2টা শূন্য ইউজ করেছি, দশমিকের পরে আমরা বাম পাশে ইউজ করব না, দশমিকের পরে আমরা ডান পাশে 2টা শূন্য ইউজ করব। এইখানে আমরা 2টা শূন্য ইউজ করব। তাহলে 2টা শূন্য যদি ইউজ করি, আমার হয়ে যাচ্ছে 1 0 0। তাহলে এই সংখ্যাটার মধ্যে যদি আমরা এইভাবে ইউজ করি 1 0 0, তাহলে এই যে 0 এবং 0 এই 2টা যোগ হবে না, শুধুমাত্র এই 1-এর যে অংশটা আছে এটা যোগ হবে, তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে আমার 4। তাহলে পুরোটা যদি আমরা একসাথে রেখি, আমাদের রেজাল্ট এরকম হচ্ছে 172.54। এটা ছিল আমাদের
বাইনারি থেকে অক্টেল। এখন আমরা দেখব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল করতে হয়। বাইনারি থেকে হেক্সাডেসিমেল এই একই নিয়মে হেক্সাডেসিমেল আমাদের 4 বিট ক্যারি করবে। সেম অঙ্কটা যদি আমরা একটু করি তাহলে এই বিষয়টা সহজ হয়ে যাবে। 11110.1011, এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে করি তাহলে আমাদের রেজাল্টটা কিরকম হবে আমরা একটু দেখি। আমরা আগেই বলেছিলাম যে অক্টেল এখানে 3 বিট ক্যারি করে, এই জিনিসটা যেমন আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এটাও মাথায় রাখতে হবে হেক্সাডেসিমেল আমাদের সর্বোচ্চ 4 বিট ক্যারি করে। যখন আমরা হেক্সাডেসিমেল করব আমরা 4টা করে কাউন্ট করব। তাহলে এখানে আমরা এই 4টা নিলাম, তো এখানে আছে 3টা, তো 4টা করার জন্য আরো একটা শূন্য আমরা অতিরিক্ত ব্যবহার করব, এবং এখানে 4টাই আছে, সো আমার অতিরিক্ত আর কিছু ব্যবহার করা লাগতেছে না। তো এখন আমরা ওই আগের নিয়মে যদি আমরা একটু টেকনিক ইউজ করি, 1 2 4 8, যেহেতু 4 বিট এর জন্য আমি 4টাই নিলাম, 16 32 এই সংখ্যাগুলো নিলাম না। তো এখন আমরা দেখব এই সংখ্যাগুলো ব্যবহার করে যে এখানে কত আসতেছে। প্রথম 4টার জন্য আমার কত আসতেছে, 1 0 1 0 1 0 1 0। শূন্যগুলো আমার যোগ হবে না, শুধুমাত্র 1 গুলো যোগ হবে। তাহলে যদি 1 গুলো যোগ হয়, এই 2 এর উপর একটা 1 আছে এবং 8 এর উপর একটা 1 আছে, তাহলে 8 আর 2 10। এখন একটা মজার ব্যাপার চলে আসতেছে আমাদের, যখন আমরা হেক্সাডেসিমেল করব 10 বলে কোনো সংখ্যা লেখা যাবে না, 10 এর মান হচ্ছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ হেক্সাডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত, এবং এ বি সি ডি ই এফ এগুলোর জন্য আমরা 10 11 12 13 14 15 এই সংখ্যাগুলোর জন্য এগুলো ব্যবহার করব। তাহলে আমরা যদি পরের অংশটা চলে যাই, 0 আছে এবং পরে 3টা 1 আছে, তাহলে এই 8 এর জন্য আমরা 0 ব্যবহার করলাম, এগুলো সবগুলো 1 ইউজ করলাম। এবং আমরা জানি যে 0টা যোগ হয় না, 1 গুলো যোগ হয়। তাহলে আমরা যদি 1 গুলো যোগ করি, 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে এই সংখ্যাটার জন্য আমার ব্যবহার করতে হচ্ছে এখানে 7। এবং পরের অংশটা যদি আমরা যাই, পরের অংশে আছে 1 0 1 1, তাহলে 1 0 1 1। তাহলে এখানে এই যে 0 কোথায় 4-এর মধ্যে আছে 0, তাহলে আমাদের এই 4টা যোগ করা লাগবে না, বাকি 3টায় যেহেতু 1 আছে বাকি 3টা আমাদের যোগ করতে হবে। তাহলে বাকি 3টা যোগ করলে কি হবে, 8 আর 2 10, 10 আর 1 11, এবং 11-র জন্য অবশ্যই আমরা কি ব্যবহার করব, বি ব্যবহার করব, 11 ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের রেজাল্টটা কি আসতেছে, 7A.B। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। এই ছিল আমাদের বাইনারি থেকে অক্টেল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো সমস্যাই হবে না। আমরা সংখ্যার রূপান্তর যখন করব এই সিস্টেমগুলো আমরা ফলো করব। এখন আমরা দেখব অক্টেল থেকে কিভাবে বাইনারি এবং হেক্সাডেসিমেল করতে হয়। আমরা যদি অক্টেল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল করি, একটা অক্টেল সংখ্যা নেই, 1 6 3, এটা একটা অক্টেল সংখ্যা। অক্টেল থেকে যখন আমরা বাইনারি করব, সেম সিস্টেমে আমরা চলে যাব। অক্টেল থেকে বাইনারি, অক্টেল থেকে যখন আমরা বাইনারি করব, আমাদের ওই টেকনিকটা আমরা ফলো করব। 1 2 4 এতটুক নিলেই হচ্ছে, কারণ অক্টেল যেহেতু সর্বোচ্চ 3 বিট ক্যারি করে, এতটুক নিলেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে 3-এর জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে দেখব যে কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হয়। আমরা সহজেই বুঝতে পারতেছি যে 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে এখানে একটা 1 ব্যবহার করব, এখানে একটা 1 ব্যবহার করব, এবং 4-এর জন্য আমরা একটা 0 ব্যবহার করব। তাহলে 3-এর জন্য আমার রেজাল্টটা কি আসতেছে, 0 1 1 0 1 1। এখন আমরা যদি 6-এর জন্য করি, আমরা দেখব এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 6 হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 4 এবং 2 যোগ করলে 6 হচ্ছে। তাহলে 4-এর নিচে একটা 1 ব্যবহার করব, 2-এর নিচে একটা 1 ব্যবহার করব, এবং 1-এর জন্য আমরা এখানে একটা 0 ব্যবহার করব। তাহলে 6-এর জন্য আমাদের কি আসতেছে রেজাল্টটা, 0 0 1, সরি 1 1 0 1 1 0। এবং 1-এর জন্য আমরা কি ব্যবহার করব, এখানে সরাসরি 1-এর জন্য এই 1-এর নিচে একটা 1 ব্যবহার করলে হবে, বাকি 2টা 0 দিলেই আমার হয়ে যাবে, যেহেতু আর কোনো যোগ করা লাগবে না। তাহলে আমার রেজাল্ট আসতেছে 0 0 1 0 0 1।
এখন আমরা এটাকে উত্তর কিভাবে লিখবো, এই বাম পাশে শূন্যর কোনো ভ্যালু নেই, এই দুইটা শূন্য আমাদের না দিলেও হবে। তাহলে বাকি যে অংশটা আছে এটি হচ্ছে আমাদের রেজাল্ট, 1 1 1 0 0 1 1। এটা ছিল আমাদের অক্টেল থেকে বাইনারিতে রূপান্তর। এখন যদি আমরা এইটাকে অক্টেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, এই সংখ্যাটাই সাপোজ এই সংখ্যাটাকে আমরা যদি অক্টেল থেকে এখানে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে আমরা কি করব, একইভাবে অক্টেল থেকে বাইনারি তো করা শেষই, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন আমরা 4 বিট করে নিব, এই নিলাম 4টা এবং এখানে 3টা আছে, সো আরো একটা শূন্য অতিরিক্ত নিয়ে 4টা করে নিব, এই নিলাম 4টা। এই 4টা নেওয়ার পরে এখানে যেহেতু 3টা ছিল, এখানে আমরা আরো একটা সংখ্যা বাড়ায় নিই, 8 পর্যন্ত নেই। এখন আমরা দেখব কোন কোন সংখ্যার উপরে শূন্য দিতে হবে এবং কোন কোন সংখ্যার উপরে 1 দিতে হবে। এখানে দুইটা 1 আছে এবং দুইটা শূন্য আছে, তাহলে এই দুইটা 1 তো ইউজ করছি এবং এখানে আরো একটা শূন্য ইউজ করে দুইটা শূন্য ইউজ করলাম এই প্রথমটার জন্য, প্রথম 4টার জন্য। তাহলে আমাদের এই শূন্য দুইটা যোগ হবে না, শুধুমাত্র 1 যে দুইটা আছে ওই দুইটা যোগ হবে। তাহলে 2 আর 1 হয়ে যাবে 3। পরের অংশটা যদি আমরা করি, পরের অংশে আছে 3টা 1 এবং একটা শূন্য। সাপোজ আমরা এটাও 1 নিলাম, 3টা 1 এবং একটা শূন্য, তাহলে শূন্যটা যোগ করতে হবে না, শুধুমাত্র আমাদের 1 গুলো যোগ করতে হবে। যদি আমরা 1 গুলো যোগ করি তাহলে কি হচ্ছে, 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে এই সংখ্যাটার জন্য আমাদের 7 চলে আসতেছে। তাহলে আমাদের রেজাল্টটা, টোটাল রেজাল্টটা হচ্ছে 73 অর্থাৎ 73। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল অর্থাৎ অক্টেল থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমরা সহজেই অক্টেল থেকে বাইনারি এবং অক্টেল থেকে হেক্সাডেসিমেল শিখে গেলাম। এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং অক্টেল করতে হয়। একইভাবে আমরা করব হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং অক্টেল। আমরা যদি একটা হেক্সাডেসিমেল সংখ্যা নেই, সাপোজ 1B7.2A, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, যেহেতু এখানে এ আছে বি আছে বুঝাই যাচ্ছে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল থেকে আমরা শিখব বাইনারি এবং অক্টেল। প্রথমে আমরা যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাই, তাহলে আমরা কিভাবে করব, আমরা ওই টেকনিকটাই, আমরা যে টেকনিকটা একটু আগে দেখেছি ওই টেকনিকটাই আমরা দেখব। যেহেতু হেক্সাডেসিমেল আমরা এখানে 4 বিট নিব, 1 2 4 8। তাহলে আমরা এখন দেখব এর জন্য কত নিব। আমরা এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এর মান আমরা জানি 10, কারণ 9 এর পর যেহেতু আর কোনো সংখ্যা নাই, তার 10-এর জন্য আমাদের এই ইউজ করতে হয়, এর মান হচ্ছে 10। এখন আমরা দেখব এখান থেকে কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 10 হচ্ছে। এখানে 8 এবং 2 যোগ করলে আমার 10 হচ্ছে, তাহলে 8 এর জন্য একটা 1 নিব এবং 2 এর জন্য একটা 1 নিব। যেহেতু আমার 10 হয়ে গেছে, এই দুটো যোগ করে বাকি দুটো আমরা শূন্য বসাবো। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, 1 0 1 0। তাহলে এর জন্য আমরা নিব 1 0 1 0। 2 এর জন্য আমরা যে কাজটা করব, এখানে শুধুমাত্র এই 2 এর উপরে একটা 1 দিলে আমাদের 2 হয়ে যাচ্ছে, আর কিছু যোগ করা লাগবে না। তাহলে এখানে একটা 1 ইউজ করব, বাকি যে 3টা আছে 3টার জন্য 0 ইউজ করব। তাহলে আমার হচ্ছে 0 0 1 0। তাহলে 2 এর জন্য আমরা ব্যবহার করব 0 0 1 0। এখন আমি 7 এর জন্য কি ব্যবহার করব, এখানে আমরা দেখব কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 7 হচ্ছে। তাহলে 8 যেহেতু বড়, সো এটার সাথে কিছু যোগ হবে না, এটা বুঝেই যাচ্ছে। বাকিগুলো আমরা দেখব, 4 আর 2 6 আর 1 7, এই 3টা যোগ করলে আমার 7 হচ্ছে। তার মানে 8 এর জন্য একটা শূন্য ব্যবহার করতে হবে। তাহলে 0 1 1 1। তাহলে 7 এর জন্য আমার হচ্ছে 0 1 1 1। এখন এই বি এর জন্য আমরা কি ব্যবহার করব সেটা দেখব। বি এর মান 11, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এর মান 10 এবং বি এর মান 11। বি এর মান যেহেতু 11, আমরা দেখব এখান থেকে কোন সংখ্যাগুলো যোগ করলে 11 হচ্ছে। 8 আর 2 10, 10 আর 1 11। তার মানে 4 বাদ দিয়ে বাকিগুলো যোগ করলে আমার 11 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 8 এর জন্য একটা 1 ইউজ করব, 4 এর জন্য 0 ইউজ করব, 2 এর জন্য 1 ইউজ করব এবং এই 1 এর জন্য আমরা 1 ইউজ করব। তাহলে রেজাল্ট আসতেছে 1 0 1 1। তাহলে বি এর জন্য আমরা যে মানটা পাচ্ছি 1 0 1 1। এখন আমরা এই 1 এর জন্য কি আসতেছে সেই জিনিসটা দেখব। 1 এর জন্য কিছু যোগ করা লাগবে না, শুধুমাত্র এই 1 এর জন্য একটা 1 ব্যবহার করব, বাকি 3টার জন্য আমরা 0 ব্যবহার করব। তাহলে 1 0 0 0।
তাহলে 3টা 0 এবং একটা 1, এই হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট। এখন আমরা লিখবো কিভাবে সেটা দেখব। যেহেতু এখানে বাম পাশে 0 আছে, বাম পাশে 0-র কোনো ভ্যালু নাই, তাহলে আমরা সরাসরি এই 1 থেকে শুরু করতে পারি। তাহলে এই 1 এর জন্য 1 এবং এই b এর জন্য 1 0 1 1 1 0 1 1 এবং এই 7-এর জন্য 0 1 1 1 0 1 1 1। এটা ছিল আমাদের দশমিকের আগের পর্যন্ত। তাহলে এখানে আমরা একটা দশমিক ইউজ করব এবং পরে যেটা আছে সেটা সরাসরি আমরা বসাই দিব। 2 এর জন্য আমরা ব্যবহার করব 0 0 1 0 এবং এর জন্য আমরা ব্যবহার করব 1 0 1 0। এটা ছিল আমাদের বাইনারি, একটু বড় সংখ্যা হয়ে গেছে। এখানে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি শিখে ফেললাম এবং হেক্সাডেসিমেল থেকে আমরা এখন অক্টেল দেখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টেলে রূপান্তর করতে হয়। হেক্সাডেসিমেল থেকে এটা দিয়ে আমরা সহজে শিখে ফেলবো, এই অঙ্কটা দিয়ে আমরা শিখে ফেলবো। এখানে আমরা দেখেছি যে কিভাবে বাইনারি করতে হয়। এই প্রশ্নটাকে যদি আমরা দেখি কিভাবে অক্টেলে করতে হয় তাহলে আমাদের হয়ে যাবে, আলাদাভাবে আর করার প্রয়োজন হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেক্সাডেসিমেল থেকে আমরা প্রথমে বাইনারি করেছি, তো এখন হেক্সাডেসিমেল থেকে আমরা অক্টেল করব। তো বাইনারি করা হয়ে গেলে অক্টেল করাটা একদম সিম্পল হয়ে যায়, কারণ আমরা জানি অক্টেল 3 বিট ক্যারি করে। এখানে আবার আমি ওই টেকনিকটা ব্যবহার করব, 1 2 4, যেহেতু অক্টেল করবো এই জন্য 3টা বিট নিলাম, 3 বিটে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 3টা করে নিব, এই 3টা নিলাম, 3টা নিলাম এবং 3টা অতিরিক্ত নেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ এখানে মিলে গেছে। তো এখানে 3টা নিব, এখানে 2টা আছে, অতিরিক্ত একটা 0 আমরা এখানে ব্যবহার করে এখানে 3টা পূরণ করব। তো এখন আমরা দেখব এখানে এই প্রথম 3টার জন্য কি আসতেছে। আমাদের প্রথম 3টাই 1 আছে, 3টার উপরে 1 ব্যবহার করব এবং 3টা আমরা যোগ করে দিব। তাহলে 4 আর 2 6 আর 1 হচ্ছে 7। পরের 3টার জন্য আমরা কি করব, পরের 3টা আছে 2টা 1 এবং একটা 0, তাহলে আমরা এখানে ব্যবহার করব 2টা 1 এবং একটা 0। একটা আমাদের যোগ করা লাগতেছে না, পরের 2টা আমরা যোগ করব, 4 আর 2 হয়ে যাচ্ছে 6। এবং পরেরটা যদি আমরা ব্যবহার করি, পরেরটার ক্ষেত্রে আমাদের 2টা 1 এবং একটা 0, 2টা 1 এবং একটা 0, তাহলে আগেরটার মতোই আমাদের এই একটা যোগ করা লাগতেছে না, শুধু 4 আর 2 যোগ করলেই হবে, 4 আর 2 6। এখন আমরা দশমিকের পরের অংশে যদি দেখি, দশমিকের পরের অংশে আছে 2টা 0 এবং একটা 1। তো এখানে আমরা 2টা 0 এবং একটা 1 যদি ইউজ করি, 0 2টা আমাদের যোগ করা লাগবে না, শুধু এই 1 এর জন্য একটা 1 বসবে। এবং তারপরে 3টা যদি আমরা দেখি 0 1 0, তাহলে এখানে যদি আমরা ইউজ করি 0 1 0, তাহলে এই 0-র জন্য 4 এবং এই 0-র জন্য 1 যোগ করা লাগতেছে না, শুধুমাত্র 1-এর জন্য যে 2টা আছে এটা সরাসরি আমরা এখানে বসিয়ে দিব। তারপরের অংশটা যদি আমরা দেখি 1 0 0, তাহলে এখানে আমরা ইউজ করব 1 0 0, তাহলে 0 0 আমার যোগ করা লাগবে না, 1-এর জন্য আমার আসতেছে এই 4, এই 4 ব্যবহার করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এই রেজাল্টটা আমরা কিভাবে লিখবো, 6 6 7। এটা ছিল দশমিকের আগের অংশটুকু, তাহলে এখানে দশমিক ইউজ করব এবং দশমিকের পরে যে অংশটা আছে এটা হচ্ছে 1 2 4, 1 2 4। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টেলে রূপান্তর। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর। এখন আমরা যে কোনো সংখ্যা রূপান্তর করতে পারবো, এক সংখ্যা থেকে আরেক সংখ্যা যখন আমাদের রূপান্তর আসবে আমরা সহজেই পারবো, যদি আমরা এই ক্লাসটা খুব ভালোভাবে করি। আশা করি বিষয়টা আপনাদের মাথায় খুব ভালোভাবেই ঢুকে গেছে, বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।